আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ট্রাম্পের ২০২৬ চ্যালেঞ্জ, বাজেট, স্বাস্থ্যসেবা, মধ্যমেয়াদী নির্বাচন এবং আন্তর্জাতিক চাপের সম্মুখীন। ২০২৬ থেকে স্ন্যাপে জাঙ্ক ফুড নিষেধাজ্ঞা, ১৮ অঙ্গরাজ্যে খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় পরিবর্তন। দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে উপস্থিত তারেক রহমান, শুরু করেন নির্বাচন প্রস্তুতি ও পরিকল্পনা। অভিবাসী নিয়ন্ত্রণে দৃঢ় অবস্থান নিল ব্রিটিশ সরকার, সহযোগিতা না হলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। ক্রিসমাস উদযাপনের পর ট্রাম্পকে মোকাবেলা করতে হবে সরকারি ব্যয়, স্বাস্থ্যসেবায় ক্রমবর্ধমান খরচ এবং মধ্যমেয়াদী নির্বাচনের চ্যালেঞ্জের সঙ্গে। পাশাপাশি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তার শুল্ক নীতি প্রভাবিত করতে পারে। বিদেশ নীতি, ইউক্রেন শান্তি প্রচেষ্টা এবং গাজার গোলাবর্ষণ সীমিত রাখা সবই ট্রাম্পের জন্য চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ক্রিসমাস উদযাপনের পর ট্রাম্পকে মোকাবেলা করতে হবে সরকারি ব্যয়, স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ এবং মধ্যমেয়াদী নির্বাচনের চ্যালেঞ্জের সঙ্গে। সরকারের ব্যয় নিয়ে রাজনৈতিক বিরোধ, ফেডারেল শাটডাউন এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ট্রাম্পের শুল্ক নীতি প্রভাবিত করতে পারে। দেশীয় সমস্যার পাশাপাশি বিদেশ নীতি ওয়ান টু ওয়ান জটিল। ট্রাম্প রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি চেষ্টা করছেন এবং গাজার গোলাবর্ষণ সীমিত রাখতে কাজ করছেন। মধ্যমেয়াদী নির্বাচন নভেম্বরের জন্য হুমকি হিসেবে রয়েছে। রিপাবলিকানরা হাউস ও সিনেটে নিয়ন্ত্রণ হারাতে পারে, যা ট্রাম্পের আইন প্রণয়নের ক্ষমতাকে সীমিত করবে। পাশাপাশি জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি ধীরে ধীরে প্রকাশ পেলে রাজনৈতিক বিতর্ক বাড়তে পারে। ট্রাম্পের শুল্ক নীতি এবং অর্থনৈতিক উদ্যোগও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেছেন, যদি শুল্ক বাতিল হয় তা দেশের জন্য জীবন মরণ পরিস্থিতি তৈরি করবে। ২০২৬ সালের শুরুতে ট্রাম্পকে সমান্তরালভাবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ সামলাতে হবে, যেখানে স্বাস্থ্যসেবা, বাজেট, মধ্যমেয়াদী নির্বাচন এবং সুপ্রিম কোর্টের রায় তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রভাবিত করবে। ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের স্ন্যাপ কর্মসূচিতে বড় পরিবর্তন আসছে। ১৮টি অঙ্গরাজ্যে সুবিধাভোগীরা ক্যান্ডি, সোডা ও এনার্জি ড্রিঙ্ক সহ কিছু জাঙ্ক ফুড কিনতে পারবেন না। একই সঙ্গে কর্মসূচি পরিচালনার খরচে রাজ্য সরকারের দায় বাড়বে। সরকারের দাবি, এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য সুরক্ষার সহায়ক হবে। ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮টি অঙ্গরাজ্যে স্ন্যাপ সুবিধাভোগীরা কিছু নির্দিষ্ট জাঙ্ক ফুড আর কিনতে পারবেন না। এই তালিকায় থাকছে ক্যান্ডি, সোডা, এনার্জি ড্রিঙ্কস সহ পুষ্টিগুণহীন বিভিন্ন খাবার। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ ঘোষিত মেক আমেরিকা হেলদি অ্যাগেইন উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। রাজ্যভেদে নিষেধাজ্ঞার সময়সূচি ভিন্ন হবে। ইন্ডিয়ানা, আইওয়া, নেব্রাস্কা, উটাহ ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নিয়ম কার্যকর হবে। অন্য রাজ্যগুলোতে ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ধাপে ধাপে এই বিধি নিষেধ চালু হবে। কিছু রাজ্যে প্রক্রিয়াজাত খাবার, প্রস্তুত ডেজার্ট কিংবা খাবারের সঙ্গে বাসনপত্র থাকলে সেগুলোও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচির প্রশাসনিক ব্যয়ের দায় রাজ্যগুলোর ওপর আরও বাড়বে। ২০২৬ সালের অক্টোবর থেকে খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনার ৭৫% খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে। পাশাপাশি ভাতা বিতরণে ভুলের হার বেশি হলে রাজ্যকে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। সরকারি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপের লক্ষ্য হল স্ন্যাপ তার মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনা, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কমানো। তবে সমালোচকদের মতে এতে দরিদ্র পরিবারগুলোর খাদ্য পছন্দ আরও সীমিত হয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতি ও সম্ভাব্য বহিষ্কারের ভয়ে হন্ডুরাসের অভিবাসীরা বাড়িয়ে দিচ্ছেন দেশের রেমিট্যান্স। ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে রেমিট্যান্স ২৬% বেড়েছে।
অনিশ্চয়তার মধ্যে পরিবারকে সাহায্য করতে তারা প্রায় সব অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন। যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন অভিযান ও সম্ভাব্য বহিষ্কারের ভয়ে এখন আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন হন্ডুরাসের অভিবাসীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আইসিএর ব্যাপক ধরপাকড় শুরু হওয়ার পর অনেক অনথিভুক্ত অভিবাসীর মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বেড়েছে। সেই ভয় থেকেই তারা ভবিষ্যতের কথা ভেবে পরিবারের জন্য যতটা সম্ভব বেশি টাকা পাঠাচ্ছেন। বিবিসির প্রতিবেদনে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হন্ডুরাসের রেমিটেন্স বেড়েছে প্রায় 26%, যেখানে 2024 সালে পুরো বছরে পাঠানো অর্থ ছিল $970 কোটি, সেখানে চলতি বছরের মাত্র 9 মাসেই তা ছাড়িয়ে গেছে $1,100 কোটি। যুক্তরাষ্ট্রের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা এক অভিবাসী জানান, আগে মাসে $500 পাঠালেও এখন তিনি প্রায় প্রতি সপ্তাহে $300 করে পাঠাচ্ছেন। তার ভাষায়, এটা যেন সময়ের সঙ্গে দৌড়, কবে ধরা পড়ি বলা যায় না। অন্যদিকে এই কড়াকড়ির প্রভাব পড়েছে মানব পাচার ব্যবসায়ও। পাচারের খরচ দ্বিগুণ বেড়ে গেছে, ফলে অনেকেই এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা স্থগিত করছেন। তবে বাস্তবতা হলো, অর্থনৈতিক সংকটে থাকা হন্ডুরাসের মানুষ দীর্ঘদিন আটকে থাকবে না। একজন সম্ভাব্য অভিবাসীর কথায়, ট্রাম্প হয়তো আমার পরিকল্পনা পিছিয়েছেন, বাতিল করতে পারেননি। 2026 সালের প্রথম ত্রৈমাসিকে মার্কিন নাগরিকরা বড় রিফান্ড পাবেন। ওয়ান বিগ বিউটিফুল বিল আইনের কারণে 2025 সালের কর ছাড় থেকে অনেক পরিবার অতিরিক্ত অর্থ ফেরত পাবে। রিফান্ড $1,000 থেকে $2,000 পর্যন্ত হতে পারে, যা বিশেষত মধ্যম আয়ের পরিবার এবং শিশুসহ নাগরিকদের দৈনন্দিন খরচ এবং জরুরি প্রয়োজনে সহায়তা করবে। 2026 সালের প্রথম ত্রৈমাসিকে মার্কিন নাগরিকরা বিশাল ট্যাক্স রিফান্ড পেতে পারেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ওয়ান বিগ বিউটিফুল বিল আইন অনুযায়ী 2025 সালে প্রযোজ্য কর ছাড়ে অনেক পরিবার অতিরিক্ত অর্থ ফেরত পাবেন। এর ফলে কিছু পরিবারের হাতে $1,000 থেকে $2,000 পর্যন্ত চেক পৌঁছাতে পারে। আইআরএস হোল্ডিং টেবিল পরিবর্তন না করায় নাগরিকরা বছরের মধ্যে ধাপে ধাপে এই সুবিধা পাননি। তবে 2026 সালের ট্যাক্স রিটার্নের সময় এই সুবিধা একসাথে ফেরত দেওয়া হবে। বিশেষত মধ্যম আয়ের পরিবার এবং যারা শিশুর ট্যাক্স ক্রেডিট, স্ট্যান্ডার্ড ডিডাকশন, সল্ট ডিডাকশন ও অন্যান্য বোনাস সুবিধা পান, তাদের জন্য এটি বড় আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে। ট্যাক্স ফাউন্ডেশন জানিয়েছে, নতুন আইন অনুযায়ী ব্যক্তিগত কর 2025 সালে $144 বিলিয়ন কমানো হয়েছে এবং এর মধ্যে প্রায় $100 বিলিয়ন সরাসরি রিফান্ডে যাবে। এছাড়া সিনিয়র নাগরিক টিপ আয় ও ওভারটাইম আয়ের জন্য নতুন বা সম্প্রসারিত কর ছাড়ও রয়েছে। ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় রিফান্ড চক্র হতে পারে। প্রথম ত্রৈমাসিকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাগরিকরা এ অর্থ ব্যবহার করতে পারবেন দৈনন্দিন খরচ, শিক্ষা ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে। ফলে 2026 সালের শুরুতে অনেক মার্কিন পরিবারের আর্থিক পরিস্থিতি অনেকটা স্বস্তির মধ্যে থাকবে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের মিশিগানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল দ্বিতীয় ডাবলস মোটর সিটি ক্যারাম টুর্নামেন্ট। একদিন ব্যাপী এই প্রতিযোগিতা শুধু খেলাই নয়, পরিণত হয় প্রবাসী কমিউনিটির মিলন মেলায়। আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। 4 কোণে 4 পকেট, মাঝখানে লাল কুইন। ক্যারাম বোর্ডের এই চেনা ছকেই মিশিগানে তৈরি হয় শ্বাসরুদ্ধকর এক উত্তেজনাময় টুর্নামেন্ট। মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 34টি দল। হ্যামট্রামাক সিটির গেট অফ কলাম্বাস হলে শনিবার দুপুরে শুরু হওয়া খেলা চলে ভোররাত পর্যন্ত। উত্তেজনায় ভরা এই আসরে ছিল শেষ কয়েনের বাজিমাত। বোর্ডে খেলোয়াড়দের ঈগল চোখের নিস্তব্ধতা আর দর্শকদের নিঃশ্বাস বন্ধ মুহূর্ত। ফাইনালের উত্তেজনাপূর্ণ গেমে হামিদ নোমান জুটিকে হারিয়ে এবারের আসরের শিরোপা জিতে নেন মোনায়েম দুলাল জুটি। ট্রফির পাশাপাশি বিগ বাজেটের এই ক্যারাম টুর্নামেন্টে ছিল আকর্ষণীয় প্রাইজ মানি। এতে চ্যাম্পিয়ন মোনায়েম দুলাল জুটি জিতে নেন $4,000, রানার্স আপ হামিদ নোমান জুটি $2,000 আর তৃতীয় স্থান অধিকারী জুটি আফসার সাইদুর পান $1,000 পুরস্কার।
এবারের টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় একটি গাড়ি। মাই কার্স এর সৌজন্যে এই ব্যতিক্রমী পুরস্কার দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। এখানে এসে খুব ভালো লাগতেছে। মিশিগানের ভিতরে এইটা মোটর সিটি ক্যারেম অ্যাসোসিয়েশনের যেই উদ্যোগে যেই প্রোগ্রামটা হয়েছে আজকে ক্যারেম বোর্ড টুর্নামেন্ট, খুব ভালো লাগছে। আর আমিও রাফেল ড্রতে একটা গাড়ি দিয়ে অনেক আনন্দ উপভোগ করছি আমরা সবাই। বিশেষ করে এখানে যে ইয়াংস্টার কিংবা ছোটো ভাই বড় ভাই বাতিজা সবাই আসছে এখানে, আমরা সবাই এনজয় করতেছি। আর এই গাড়িটা দিয়ে এইটা আমরা প্রুফ করছি যে এখানে আমরা এগেইন এন্ড এগেইন ইনশাল্লাহ এরকম দেব, আর আমরা এনজয় করব প্রতিটা প্রোগ্রাম। আর আপনারাও ইনশাল্লাহ আসবেন। এইটা হচ্ছে ওদের সেকেন্ড ইয়ার, ইনশাল্লাহ থার্ড ইয়ারেও আরও ভালো হবে। আর এভরিথিং ওয়াজ গ্রেট, এভরিথিং ইজ গুড। এই দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় শুধু মিশিগান নয়, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দলগুলো অংশ নেয়। আমি ধন্যবাদ জানাই মোটর সিটির এই আয়োজক কমিটিকে, তারা এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, যার মাধ্যমে আমাদের কমিউনিটিতে নতুন প্রজন্মকে, আমাদের ইয়াং জেনারেশনকে তারা একটি আনন্দ দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করেছে, তাদেরকে উৎসাহ দেওয়ার একটি ক্ষেত্র তৈরি করেছে, খেলাধুলার প্রতি তাদেরকে উৎসাহ প্রদান করতেছে। সেই জন্য আমরা ওদেরকে সহযোগিতা করতেছি, যাতে ভবিষ্যতে আরও ভালো টুর্নামেন্ট ওরা আয়োজন করতে পারে এবং আমাদের প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারে। আমরা মোটর সিটি ক্যারেম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মোটর সিটি 2025-এর আজকের এই বিশাল আয়োজন, বিশেষ করে মিশিগানে যারা মিশিগান মোটর সিটি ক্যারেম অ্যাসোসিয়েশন আছে, তারাই মানে আমেরিকার মধ্যে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্টের আয়োজন, বিশাল মানুষ, সবাই অনেক মানুষজন এখানে উপস্থিত। এই সবই সম্ভব হয়েছে আমাদের এখানে যারা বাঙালি কমিউনিটি আছে, যারা সবার সহযোগিতার কারণে, এবং আমাদের এখানে যারা প্লেয়াররা আছে এই মোটর সিটি ক্যারেমের অনেক ভালো প্লেয়াররা আছে, তারা অনেক ভালো খেলে। তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন স্টেজে যায়, গিয়ে ভালো পারফর্ম করে, বিভিন্ন ভালো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ নিয়ে আসে। আয়োজকরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্যারাম খেলাকে আরও জনপ্রিয় করা এবং খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্য ও বন্ধন গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। আমার প্রথম বছর মোটর সিটির সাথে আয়োজক হিসাবে খুবই ভালো লাগতেছে। অ্যান্ড এই টুর্নামেন্টে ইউএসের বিভিন্ন স্টেট থেকে প্লেয়াররা আসছে, একটা মানে বাংলাদেশিদের মধ্যে একটা গেট টুগেদারের মতন, প্লাস গুড এনভায়রনমেন্ট, অ্যান্ড অবশ্যই খেলাটা আমরা উপভোগ করি। মোটর সিটি ক্যারেম অ্যাসোসিয়েশন দ্বিতীয় টুর্নামেন্ট আজকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কি, মিশিগানে বাঙালি কমিউনিটি প্রচুর মানুষ দেশ থেকে আসে। আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা ক্যারেম, সেই ক্যারেম খেলা এইখানে যারা প্রবাসী আছে সবাইকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট দিই। বিভিন্ন স্টেট থেকে আসে, এটা উৎসব মুখর থাকে মিশিগান এই দিনে, যেই দিন আমরা টুর্নামেন্টটা দিই। সো আমরা প্রতি বছরই এই বিগ বাজেটের টুর্নামেন্ট দিই। আমরা এগুলা আমেরিকার প্রত্যেক স্টেটের প্লেয়াররা জানে। লাস্ট ইয়ারও আমরা বড় টুর্নামেন্ট দিয়েছি। এই ইয়ারে আমরা বিশেষ আকর্ষণ হলো, মনে করেন আমাদের এই রাফেল ড্র, মাইকেল সাব্বির ভাইয়ে এটি কার আমাদেরকে দিয়েছেন রাফেল ড্রর জন্য। আরও আজকে এই টুর্নামেন্টের আকর্ষণটা আরও বেশি করে এই রাফেল ড্রর কারণে বৃদ্ধি হয়েছে। সো এই টুর্নামেন্টে যারা আমাদেরকে স্পন্সর করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সাদেক ভাই, কাবাব হাউজের মালিক, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড পুরস্কার দিয়ে আফসর, রিয়েলটর এবং তুফাইল লোন অফিসার, এবং তৃতীয় পুরস্কার দিয়েছেন আমাদের বাসিদ ভাই হোম কেয়ার, এবং অনেক পুরস্কার আমাদের কমিউনিটির বাইরে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাচ্ছি যে প্রতি বছরে আমাদের এই টুর্নামেন্টটা চলমান প্রক্রিয়া থাকবে। আমাদেরকে যারা আজকে স্পন্সর করেছেন, আমাদের সবসময় আপনাদের স্পন্সরের মাধ্যমে আপনার এই টুর্নামেন্টের সফলতা আসে।
দুপুর থেকে ভোররাত পর্যন্ত বাংলাদেশি আমেরিকান দর্শকদের সরব উপস্থিতিতে সফলভাবে শেষ হয় এই টুর্নামেন্ট। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অংশ নেন, ভোটার নিবন্ধন সম্পন্ন করেন এবং ঢাকা 17 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি আই হ্যাভ আ প্ল্যান ঘোষণা করে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা প্রকাশ করেছেন। বিএনপি জানিয়েছে তার নেতৃত্বে নতুন নীতি ও কর্মপরিকল্পনা আগামী নির্বাচনে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে উপস্থিত হয়েছেন। রবিবার দুপুরে তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দলের কেন্দ্রীয় কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক সূচনা পর্ব শুরু হলো। এর আগে 25 ডিসেম্বর দেশে ফেরার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এটি তার প্রথম কেন্দ্রীয় কার্যক্রম। রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে তারেক রহমান ঢাকা 17 সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। ঢাকা 17 আসনটি অভিজাত এলাকা যেমন গুলশান, বনানী ও বারিধারার অন্তর্ভুক্ত। বিএনপির সহযোগী দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নিজে এই আসনে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন এবং তারেক রহমানকে সমর্থন জানান। এদিকে নির্বাচন কমিশন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্য নিশ্চিত করা হয়েছে। এর আগে 27 ডিসেম্বর তিনি আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টি তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ দিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংযোগ তৈরি হতে পারে। চীন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এইভাবে দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে তারেক রহমান আগামী নির্বাচনে শক্তিশালী উপস্থিতি দেখানোর প্রস্তুতি নিচ্ছেন। অবৈধ অভিবাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ফেরত না নেওয়ার কারণে যুক্তরাজ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উপরে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, সহযোগিতা না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অ্যাঙ্গোলা ও নামিবিয়া তাদের নাগরিকদের ফেরত নেওয়ার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে। গত মাসে ঘোষিত বিস্তৃত সংস্কারের অংশ হিসেবে শরণার্থী মর্যাদা অস্থায়ী করা হচ্ছে এবং অনিয়মিত অভিবাসীদের নির্বাসন দ্রুত করা হবে। নতুন নীতি অনুযায়ী স্থায়ী বসবাসের জন্য এখন 20 বছর অপেক্ষা করতে হবে। চলতি বছরে 1,11,000 আশ্রয়ের আবেদন জমা পড়েছে। সরকার বলেছে, লক্ষ্য হল অনিয়মিত আগমন রোধ ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। তবে এই পদক্ষেপের সমালোচনাও তীব্র। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য প্রদান বাধ্যতামূলক করেছে। কোনো আবেদনকারী নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক সরবরাহ না করলে তার ভিসার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে। ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন রবিবার বাংলাদেশি শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক করেছে। বিদেশ থেকে আবেদন করলে নির্ধারিত অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক কালেকশন সেন্টার ABCC-তে সশরীরে গিয়ে বায়োমেট্রিক জমা দিতে হবে। প্রক্রিয়াটি না হলে জটিলতা বাড়তে পারে। এমনকি শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে আবার বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন হতে পারে। দূতাবাস আরও জানিয়েছে, বায়োমেট্রিক সম্পূর্ণ না হলে ইমিগ্রেশন বিভাগ ভিসা বাতিল করার অধিকার রাখে। শিক্ষার্থীদেরকে দ্রুত ও সঠিকভাবে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কুয়েত প্রবাসীদের ভিসা ইস্যু এবং রেসিডেন্সি স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন 2টি ইলেকট্রনিক সেবা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, নতুন সেবাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাওয়া যাবে। সেবাগুলো মূলত বেসরকারি বা সিভিল সেক্টরে কর্মীদের জন্য, যারা রেসিডেন্সি আইনের অনুচ্ছেদ 18-এর আওতায় রয়েছেন। অনুচ্ছেদ 14-এর অধীনে কোনো কর্মীর রেসিডেন্সি স্ট্যাটাস স্থানান্তরের সুবিধাও এতে অন্তর্ভুক্ত হয়েছে। মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের লক্ষ্য প্রশাসনিক জটিলতা কমানো, সেবা গ্রহণকারীদের সময় ও শ্রম সাশ্রয় এবং ই-গভর্নমেন্ট ব্যবস্থাকে আরও কার্যকর করা। এতে রেসিডেন্সি সংক্রান্ত সেবার গতি বৃদ্ধি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হবে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।